গলা চিপি ধরে রাখছে, আরেকজন ওনার সাথে ছিল, ও ইচ্ছা মতন আমাকে বাড়ি দিতেছিল সব। 24শে জুলাইয়ের সেই রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের, স্বপ্ন দেখেছিল এমন এক স্বাধীন রাষ্ট্রের যেখানে নাগরিক নিরাপত্তা হবে সর্বোচ্চ অধিকার, আর পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে জনগণের পরম বন্ধু। কিন্তু গতকাল রাতে চট্টগ্রামের বুকে যা ঘটে গেল তা এক ধাক্কায় পুরো জাতিকে আবারও ফিরিয়ে নিয়ে গেছে এক চেনা ভীতি এবং অন্ধকারের অতল গহ্বরে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার নাঈম হাসানের সাথে গত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যা করেছেন তা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার যিনি দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করেন, তিনি যদি প্রকাশ্য রাজপথে নিজের দেশের পুলিশের হাতেই বর্বরচিত নির্যাতনের শিকার হন, তবে এই স্বাধীন রাষ্ট্রে একজন সাধারণ আমজনতার নাগরিক নিরাপত্তার অসহায়ত্ব কতটা ভয়াবহ এবং লোমহর্ষক হতে পারে তা ভেবে আজ পুরো দেশ স্তম্ভিত। পুরো ঘটনার বিবরণ যেন কোনো হাড় হিম করা ক্রাইম থ্রিলার সিনেমার দৃশ্যপটকেও হার মানায়। ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। রাত 9টা 40 ফ্লাইটটি কিছুটা বিলম্বিত হওয়ায় তিনি রাত 10টা 20 চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে একটি সাধারণ সিএনজি চালিত অটোরিকশায় চড়ে তিনি যখন লালখান বাজারের ফ্লাইওভারের এক্সপ্রেসওয়ে থেকে নামছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা একদল পুলিশ সদস্য তাদের গাড়ি থামার সংকেত দেয়। নাঈম হাসান ভেবেছিলেন এটি হয়তো রুটিন তল্লাশি, কিন্তু গাড়ি থামানো মাত্রই ডিবি বা ডিটেকটিভ ব্রাঞ্চের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি অটোরিকশার চালকের কাছ থেকে সমস্ত নথিপত্র কেড়ে নেয়। নাঈম হাসান যখন সিএনজি থেকে নেমে নিজের ব্যাগ চেক করার কথা বলেন, ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই শুরু হয় পুলিশের পৈশাচিক আস্ফালন। খুলশী থানার উপপরিদর্শক বা এসআই শফিকুল ইসলাম এবং তার সাথে থাকা সাদা পোশাকের এক পুলিশ নাঈমকে ধাক্কা দিয়ে জোরপূর্বক সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেয়। নাঈম হাসান যখন এই আচরণের কারণ জানতে চান, তখন ওই এসআই ধমক দিয়ে বলে ওঠে, তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না। এরপর তারা নাঈমের কলার চেপে ধরে তার গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং এসআই শফিক তার হাতে থাকা লাঠি দিয়ে নাঈমের কোমরে সজোরে আঘাত করতে থাকে। একই সাথে সাদা পোশাকে থাকা পুলিশের সোর্স সোহেল একটি লোহার পাইপ দিয়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে যত্রতত্র পেটাতে শুরু করে। মারধরের এক পর্যায়ে নাঈম যখন পকেট থেকে ফোন বের করে তার বাবাকে কল দেওয়ার চেষ্টা করছিলেন, তখন তার ফোনটি কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে প্রায় 100 থেকে 200 সাধারণ মানুষ জড়ো হয়ে চিৎকার করে বলতে থাকে, উনি আমাদের জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, ওনাকে মারছেন কেন? কিন্তু সেই উন্মত্ত পুলিশ বাহিনীর গায়ে তখন যেন কোনো এক অদৃশ্য ক্ষমতার ভূত চেপে বসেছিল। তারা জনতার কোনো কথাই আমলে নেয়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ঘটনাস্থলে পুলিশের নিজস্ব বড় গাড়ি থাকা সত্ত্বেও নাঈমকে সেখানে তোলা হয়নি। তাকে মুখ চেপে ধরে কোনো কথা বা চিৎকার না করার হুমকি দিয়ে একটি সাধারণ প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী সেই মুহূর্তে তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তাকে হয়তো আজ রাতেই চিরতরে গুম বা এনকাউন্টার করে দেওয়া হতে পারে। পরবর্তীতে তাকে বন্দর নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয় এবং ওসির কক্ষে হাজির করা হয়, কিন্তু সেখানেও কমেনি হেনস্থার মাত্রা। নাঈম যখন ওসির কাছে নিজের জাতীয় দলের পরিচয়পত্র দেখান এবং ঘটনার বিস্তারিত বলতে যান, তখন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আরিফুর রহমান অত্যন্ত ধমকের সুরে বারবার বলতে থাকেন, চোখ নিচু করে কথা বল, চোখ নিচু কর। ভাবা যায় একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিজের উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়েও ওসির কক্ষে অপরাধীর মতো চোখ নিচু করে ধমক খাচ্ছেন। এর মধ্যেই হঠাৎ একটি ফোন কল আসে ওসির ফোনে। সম্ভবত বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে উপর মহল থেকে ফোন আসার সাথে সাথেই যেন জাদুকরীভাবে বদলে যায় ওসির সুর। যে পুলিশ এতক্ষণ পৈশাচিক উল্লাসে মেতেছিল, তারা রাতারাতি শান্ত হয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার তীব্র নিন্দার মুখে এসআই শফিক সহ 3 পুলিশ সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলেও সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর হচ্ছে না। আজ নাঈম হাসান ছিলেন বলে বিসিবি সভাপতি থেকে শুরু করে পুরো দেশ তার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু কাল যদি নাঈমের জায়গায় কোনো সাধারণ রিক্সা চালক, ছাত্র বা মধ্যবিত্ত চাকরিজীবী হতেন, তবে খুলশী থানার ওই অন্ধকার ঘরে চোখ নিচু করে মার খেতে খেতে তার লাশ হয়তো বুড়িগঙ্গা বা
পতেঙ্গা সমুদ্র সৈকতে ভেসে উঠত। কিন্তু এই রুদ্ধশ্বাস নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই দেশের অপর প্রান্তে মঞ্চস্থ হলো আরেকটি চাঞ্চল্যকর সাবপ্লট। গত 11 জুন রাতে কুমিল্লা থেকে অপহৃত হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তবে যেভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা দেশের মানবাধিকার পরিস্থিতির এক নগ্ন কঙ্কালকে জাতির সামনে উন্মোচিত করে দিয়েছে। উদ্ধারের সময় জিসানের পুরো শরীর ছিল ক্ষতবিক্ষত, মুমূর্ষু এবং তার শরীরে ছিল অমানসিক নির্যাতন এবং টর্চারের স্পষ্ট কালো দাগ। কিন্তু এই নৃশংস ঘটনার পর পুলিশ প্রশাসন এবং তদন্তকারী কর্মকর্তারা যে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন তা শুনলে দেশের যে কোনো সচেতন নাগরিকের হাসি পাওয়ার কথা, একই সাথে শিউরে ওঠার কথা। পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায় দাবি করছে যে জিসান আহমেদ নাকি কোনো অপহরণের শিকার হননি, তিনি আসলে রাজনৈতিক ফায়দা লুটতে নিজেই আত্মগোপন করেছিলেন। পুলিশের এই আজব ও হাসির খোরাক জোগানো গল্পের সহজ সরল মানে দাঁড় করালে কি হয়? এর মানে দাঁড়ায় শিবির নেতা জিসান আহমেদ গত রাতে নিজে নিখোঁজ হলেন, তারপর কোনো এক নির্জন অন্ধকার ঘরে গিয়ে নিজের হাত পা বাঁধলেন, এরপর একটি ভারী লাঠি বা পাইপ দিয়ে নিজের পুরো শরীরে নিজেই উপর্যুপরি আঘাত করে ক্ষতবিক্ষত করলেন, নিজের নখ উপড়ে ফেললেন এবং সবশেষে মুমূর্ষ এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে এসে নিজেই শুয়ে থাকলেন যাতে পুলিশ তাকে উদ্ধার করতে পারে। বাহ, কি চমৎকার এবং অসাধারণ এক ক্রাইম থ্রিলারের স্ক্রিপ্ট সাজিয়েছে আমাদের প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের স্মৃতিশক্তি এতটাও দুর্বল নয়। এই একই সেলফ অ্যাবডাকশন বা নিজে আত্মগোপন করার কল্পকাহিনী মানুষ বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের শাসনামলেও প্রতিদিন শুনতে পেত। আয়নাঘর বা গুমের শিকার হওয়া কোনো ব্যক্তি যখন দীর্ঘদিন পর রক্তাক্ত অবস্থায় ফিরে আসত, তখন শেখ হাসিনার পুলিশও ঠিক একইভাবে গণমাধ্যমের সামনে এসে স্ক্রিপ্ট পড়ত যে উক্ত ব্যক্তি আসলে পাওনাদারের ভয়ে বা পারিবারিক কলহের জেরে নিজে আত্মগোপন করেছিলেন। এখন বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার যদি মনে করে থাকে যে মাঠের বিরোধী দলগুলোকে দমনের নামে কিংবা সাধারণ নাগরিকদের উপর এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং পুলিশি নির্যাতনকে তারা দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করছে। স্বৈরাচারের কোনো দল হয় না, ফ্যাসিবাদের কোনো সুনির্দিষ্ট রং হয় না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যখনই কোনো সরকার পুলিশকে সোর্স এবং পাইপ দিয়ে নাগরিকদের পেটানোর লাইসেন্স দেয়, তখন সেই পুলিশ একসময় খোদ সরকারের নিয়ন্ত্রণ থেকেও বাইরে চলে যায়। আজ ক্রিকেটার নাঈম হাসান নিজের নিরাপত্তার জন্য যেভাবে রাজপথে চিৎকার করে মানুষের সাহায্য চেয়েছেন, সেই দৃশ্যটি আসলে পুরো বাংলাদেশের নাগরিক নিরাপত্তার দেউলিয়া রূপটিকেই ফুটিয়ে তুলেছে। বিএনপি যদি এখনই প্রশাসনের এই বেপরোয়া ও বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে না পারে, যদি প্রতিটি গুম, অপহরণ আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাতে ব্যর্থ হয়, তবে এই নতুন বাংলাদেশের জুলাই সনদের সাথে এর চেয়ে বড় গাদ্দারি আর কিছুই হতে পারে না। ক্ষমতার দাবার বোর্ডে এ সমস্ত অন্যায় ও জুলুমকে প্রশ্রয় দেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ এবং রক্তক্ষয়ী হয় তা শেখ হাসিনার পতন থেকেই শিক্ষা নেওয়া উচিত। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।